রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মিথ্যেবাদী। ভগবান জানে তারা কি করে ঢুকলো। ওই ভগবান যদি কালীঘাটে থেকে থাকে তাহলে ভগবান কালীঘাট থেকেই তাহলে এবার জবাবটা দেবেন, কারণ এদের মাথার ওপরে তো উনি ভগবান হয়েই বসে রয়েছেন। সারদা মা অনেক কিছু তাকে বলা হয়, তো ওনার কাছে এখন জবাব চাইতে হবে যে আপনার পাড়া এসএসকেএম থেকে আরজি করে কি করে ওই ছেলেটি পৌঁছে গেল অত তাড়াহুড়ো করে। নীতি নৈতিকতা কার কাছ থেকে আমরা আশা করছি? নৈতিকতার মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো এক জায়গায় থাকতে পারে না। যদি থাকতে পারতো আজকে অলরেডি 21 দিন হয়ে গেল। এখনও উনি দুদিন আগেও আগুন জ্বলবে, ফোঁস করে উঠুন, আপনারা বুঝে নিন, আমি আর কিছু বলবো না, আপনারা তো জানেন কি করে, এই ধরনের প্রভোকেশন উনি ওখানে দাঁড়িয়ে দিয়েছেন। কোথা থেকে মনে হয় যে নীতি নৈতিকতার সাথে এই মানুষটার কোনো সম্পর্ক রয়েছে বা এনার ডিকশনারিতে নীতি নৈতিকতা বলে কিছু আছে? উনি নামবেন না, বাংলার মানুষ ওনাকে টেনে নামাবেন, কারণ এই অরাজকতা তো চলতে পারে না। এখানে হাতরাস, মণিপুর কি বদলাপুর কি তোমার পশ্চিমবঙ্গ সেটা কিন্তু না, বিষয়টা হচ্ছে নারী নির্যাতনের। আগেও আমি দেখেছিলাম কিন্তু এতে তোমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেই মনে হয় খুব সম্ভবত অরিজিৎ সিং একটা গান করেছিল রং দে তু মোহে গেরুয়া, সেখান থেকে কিন্তু তৃণমূলীরা অনেক কিছু তাকে, শাসক দলের লোকজন অনেক কিছু তাকে ওটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে গেরুয়া কেন বললো। এই তো তাদের বিচারধারা। বলতে চেয়েছেন সারা বছর বিস্কুট খাওয়াই এখন আমাদের সময় এসছে, তাহলে ঘেউ ঘেউ কেন করছো না? দিয়ে চাইছিল বলে তো সবাইকে বলা হয়েছিল বেশি ঘেউ ঘেউ করবেন না। অ্যাকচুয়াল কুণাল ঘোষ কিন্তু এখন ওই কথাটাই বলেছে যে কয়েকদিন আগে বাস ভাড়া করে, তোমাদের পকেট থেকে টাকাও লাগলো না, টালিগঞ্জ থেকে বাস ভাড়া করে বাসে করে নিয়ে এসে তোমাদের মঞ্চের সামনে নামালাম, বিস্কুট খাওয়ালাম, আর এখন এই পরিস্থিতি যখন এসছে তোমরা ঘেউ ঘেউ করছো না। কারণ এরপরেও যদি লজ্জা থাকে, এই যারা কলাকুশলী রয়েছে টলিউড ইন্ডাস্ট্রির, তারা কাজ পাওয়ার জন্য হোক বা শাসক দলের ঘনিষ্ঠ থাকবে বলে আবার যদি মঞ্চ আলো করে বসে থাকে, তাদের শিল্পী তো পরের কথাটা মানুষ বলেই আর গণ্য করা যাবে না। যে তাহলে বাকি যারা রয়েছে তারা যেরকম একদম হেলিকপ্টারে করে উড়ে গিয়ে মণিপুর চলে যেতে পারে, হাতরাস চলে যেতে পারে, তারা এখানে দাঁড়িয়ে কি করে এই ধরনের জিনিসকে ডিফেন্ড করে? পশ্চিমবঙ্গটা কর্মস্থল না অরিজিৎ সিংয়ের? আমি তো প্রচুর গান শুনেছি, ওনারা মনে হয় শোনেনি, কুলানবাবু মনে হয় শোনেনি, বা বাকি যারা আছে তারা মনে হয় শোনেনি, তার জন্য বলছে। এটার উত্তর খুব ভালো কুণালবাবুকে দিতে পারবে যে অরিজিৎ সিং কোথায় কাজ করে না করে। তাদের দলের যে রাজ চক্রবর্তী, দেব, এরা যারা রয়েছে ডেজিগনেশন হোল্ডার, তাদেরকে জিজ্ঞেস করলে ভালো বুঝতে পারবে, কারণ তাদের সাথেও কিন্তু অরিজিৎ সিং প্রচুর কাজ করেছে। বিষয়টা এখানে হাতরাস, মণিপুর কি বদলাপুর কি তোমার পশ্চিমবঙ্গ সেটা কিন্তু না, বিষয়টা হচ্ছে নারী নির্যাতনের। সেক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রেই সবাইকে সমানভাবে আওয়াজ তুলতে হবে। আজকে এই যে মানে কলকাতায় যে ঘটনা ঘটলো, সেই জন্য অরিজিৎ সিং মহারাষ্ট্রে কি হলো সেই জন্য কিছু বলতে পারবে না। তাহলে সেটাই যদি কুণালবাবুর ব্যাখ্যা হয়ে থাকে, তাহলে একটা কথা তুমি আমাকে বলো যে তাহলে বাকি যারা রয়েছে তারা যেরকম একদম হেলিকপ্টারে করে উড়ে গিয়ে মণিপুর চলে যেতে পারে, হাতরাস চলে যেতে পারে, তারা এখানে দাঁড়িয়ে কি করে এই ধরনের জিনিসকে ডিফেন্ড করে? মুখস্থ একই রকম হয়ে যাচ্ছে না? তো সাধারণ মানুষের ব্যাপার না, উনি যেহেতু একজন পরিচিত মুখ, ওনার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, একটা সাধারণ মানুষের একটা কথা বলা আর অরিজিৎ সিংয়ের মতো একজন গায়কের একটা কথা বলা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। সুতরাং এর আগেও আমি দেখেছিলাম কিন্তু এতে তোমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেই মনে হয় খুব সম্ভবত অরিজিৎ সিং একটা গান করেছিল রং দে তু মোহে গেরুয়া, সেখান থেকে কিন্তু তৃণমূলীরা অনেক কিছু তাকে, শাসক দলের লোকজন অনেক কিছু তাকে ওটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে গেরুয়া কেন বললো। এই তো তাদের বিচারধারা। যারা মিনিমাম একটা সাধারণ মানুষকে যারা সম্মান দিতে পারে না, তারা শিল্পকে সম্মান দেবে, এটা তো আশা করাই বেকার। এইটা সবার প্রথমে কিন্তু নির্যাতিতার মাই বলেছিলেন। হ্যাঁ, উনিই কিন্তু বলেছিলেন যে একজন লাল জামা পরা একজন ব্যক্তি এসে বারবার কিছু খোঁজাখুঁজি করছিল। আমি আমার মেয়ের এক বন্ধুকেও বলেছিলাম এই সন্দেহজনকভাবে কি খোঁজাখুঁজি করছে। দেখো এখন আমাদের কাছে কিন্তু জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে ছবি আমরা দেখছি আর কলকাতা পুলিশের তরফ থেকে যে ব্যাখ্যা আমরা দেখছি বা কোনো কিছুর সাথেই কিছু মিলছে না। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ একটা এফআইআর হলো না, একটা বাবা মা বডিটা পর্যন্ত দেখতে পারলো না, বাবা মার আগে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ চলে গেল। কলকাতা পুলিশ এত অ্যাক্টিভ, এক্ষেত্রে তো প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করেছে। এনারা এই মুহূর্তে যা যাই সাজানোর চেষ্টা করুক কি না,
আমি জানি না আর কি কি এভিডেন্স এরা বাকি রেখেছে, নাকি সবটাই ট্যাম্পার্ড করা হয়ে গেছে। যে জিনিস বাকি রেখেছে আশা করব সেইটা দিয়েই যেন কয়েক 4-5টা মুক্তও যদি চারদিকে খোলা পড়ে থাকে, সিবিআই যেন সেগুলোকেই এক করে একটা সুতোর মধ্যে গেঁথে কেসটাকে দ্রুততার সাথে একটা জায়গায় নিয়ে গিয়ে কনক্লুশনে পৌঁছাতে পারে। যাকে ধরা হয়েছে ধৃত, সে সিভিক ভলেন্টিয়ার হয়ে যদি কলকাতা পুলিশের কথা অনুযায়ী যে ধৃত, যে দোষী, তো বারবার তো তার উপরেই দোষ চাপানো হচ্ছে। সেই ধৃত যদি ওই জায়গায় পৌঁছে যেতে পারে, সুতরাং এসএসকেএম এর একজন পিজিটি কি করে যেতে পারবে না আমি জানি না, কিন্তু যদিও তারা কি করে ওখানে ঢুকলো ভগবান জানে। তারা কি করে ঢুকলো, ওই ভগবান যদি কালীঘাটে থেকে থাকে তাহলে ভগবান কালীঘাট থেকেই তাহলে এবার জবাবটা দেবেন, কারণ এদের মাথার ওপরে তো উনি ভগবান হয়েই বসে রয়েছেন। শারদা মা অনেক কিছু তাকে বলা হয়, তো ওনার কাছে এখন জবাব চাইতে হবে যে আপনার পাড়া এসএসকেএম থেকে আরজি করে কি করে ওই ছেলেটি পৌঁছে গেল অত তাড়াহুড়ো করে। পুলিশ বলছে তো আমাদের লোক, ইন্দিরা মুখার্জি বলছে আমাদের লোক, একেবারে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে উল্লেখ করেছে ছেলেটিকে। অনেক কিছু বলো। সব থেকে বড় কথা হচ্ছে এখন তুমি যাকেই ডাকবে না, যাকে ডেকে বলা হবে যে অমুকে কেন ছিল তমুকে কেন ছিল, ফটোটা তুমি যদি দেখো দেখে বলো এর কি কাজ ছিল, সবার কিছু না কিছু ভূমিকা ছিল। আচ্ছা, ওইখানে একজন আইনজীবী হিসাবে আমি এই প্রশ্নটা করতেই পারি যে সেই মুহূর্তে ওখানে একজন আইনজীবীর কি প্রয়োজনীয়তা ছিল, ওই ভিড়ের মধ্যে একজন আইনজীবী ওখানে কি করছিল, সে প্রশ্ন আমি করতেই পারি। এরা কিন্তু এদের ব্যাখ্যা আর এদের বাকি বাস্তব পরিস্থিতি দুটোর কিন্তু একদমভাবেই মিলছে না। সাবজুডিস ম্যাটারে, কারণ প্রথম থেকে দেখো ওনারাই কিন্তু প্রথম থেকে বারবার এই কথাটা বলেছিল। বিষয়টা শুধু চাপের কিনা আমি বলতে পারবো না, ওনারা কিন্তু বারবার একটা কথা বলেছে যে আমাদের কাছে ফোন এসেছিল, আমাদেরকে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। এটা সবার প্রথম কিন্তু ওনাদের মুখ থেকেই শোনা যায়। সুতরাং কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, কোথা থেকে হয়েছে, কিভাবে হলো, কারা দিয়েছে, এটা তো এখন একটা ইনভেস্টিগেশন চলছে। আমার মনে হয় বিষয়টা নিয়ে ওনারা যেটা বলেছেন যে এটা নিয়ে এখন মন্তব্য করব না, সেটা ঠিকই করেছেন। যদি এটা কেউ করে থাকে, এখন যদি আবার অন্য কোনো দিক থেকে পরিবারকে চাপে রাখার চেষ্টা হয়ে থাকে, তাহলে যারা করবে তারা ভীষণভাবে ভুল করবে। তার পেছনে একটাই আমি কথা বলবো যে তারা কেন ভুল করবে, কারণ আজকে জলের মতো পরিষ্কার মানুষের কাছে বিষয়টা। আজকে নির্যাতিতার বাবা মা বারবার কথা এইটা নিয়ে বলেছেন যে আমাদের এদের ওপর আর ভরসা থাকছে না, আমরা ভরসা হ্যাঁ এটাও কিন্তু ঠিক, ডে 1 ডে 2 ওনারা কিন্তু ভরসা রেখেছিল। তারপর যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে, শাসক দলের যারা লোকজন ছিল তারা যা করেছে, তার সাথে পুলিশ যা করেছে, তারা কিন্তু আর ভরসা রাখতে পারেনি বলেই তারা সিবিআই চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে। সুতরাং এখন যদি তাদেরকে কোনো রকমভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করা হয় বা কোনো রকম কিছু হয়, এর কনসিকুয়েন্সেসগুলো কিন্তু এই সরকারকে আর তার যারা চেলাচামুন্ডা হয়ে পুলিশের উর্দি পরে যারা চেলাচামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু ফেস করতে হবে। অনেক কিছুই জানে। তুমি কল রেকর্ডটার কথা বলছিলে, তো কল রেকর্ডটা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে। একটা হচ্ছে বলা হয়েছিল আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, কিন্তু নিয়ে এসেছি আমরা, পুলিশ আছে, আমরাও আছি, আপনারা তাড়াতাড়ি আসুন। তার মানে ওই এমার্জেন্সিতে, ওই সেমিনার হলের থেকে ওই এমার্জেন্সিতে আনা হয়েছিল, আবার মেয়েটিকে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়েছে। সেক্ষেত্রে ইন্দিরা মুখোপাধ্যায়ের কথা বা পুলিশের যে উচ্চপদস্থ কর্মচারীরা যেভাবে যা বলছেন অফিসারেরা, তাদের কথা আর এই কল রেকর্ডটা আগেও যেরকম বহু কিছু মেলেনি তাদের ব্যাখ্যা আর তাদের সাথে বাকি জিনিসগুলো, আজকেও কিন্তু সেম ওই একই জিনিস হয়েছে।